শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইতেছে তারা, আমি আসতে পারি না এখানে? আশ্চর্য। আসতে পারে তো, এখানে তো একজন নাগরিক আসতে পারে, এখানে তো একজন নাগরিক আসতে পারে। এটা বলে আপনি আমাকে এটা উত্তর দেন, এখানে কি একজন নাগরিক আসতে পারে? অবশ্যই সংহতি জানাচ্ছি, অবশ্যই। শিক্ষামন্ত্রীর যে যৌক্তিক দাবি নিয়ে তারা, যেই দাবিতে তারা তাদের প্রতি তার পদত্যাগ দাবি করতেছে, সেটা অবশ্যই তাদের না। শিক্ষার্থীদের অবস্থা সে বুঝবে না। শিক্ষামন্ত্রী ফার্মের মুরগি বলছে, এটা কে কে শুনছেন? শিক্ষামন্ত্রী যে ফার্মের মুরগি কারে বলছে, কি উদ্দেশ্যে বলছে, কে কে বলছে শুনছেন বলেন। পর্যন্ত আমি মিটিং করেছি, নোবডি অ্যাকসেপ্ট মি যে পেছানোর ব্যাপারে বলছে। কালকে সবাই এখন জাস্ট ইয়ে করতেছে যে সচিবালয় ফাইন, সবাই বললো যে প্রিপারেশন ফাইন। আমি এইভাবে মিটিং এ বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই বলবো দৌড়লাম, চাপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারের দিদিকে কল করলো, তারা মেট্রোলজিস্টরা বললো যে কালকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। কিন্তু স্যার যাদের জ্বর হয়ে গেছে, আমরা সিটি কলেজের স্টুডেন্ট, তো আমরা যেখানে পরীক্ষা দিতেছি অলরেডি জ্বর, কারণ তারা বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। যেমন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার দিন বৃষ্টিতে ভিজছে, তেমনি আইসিটি পরীক্ষার দিনও পরীক্ষা শেষে প্রচুর বৃষ্টি ছিল। তুমি দেখো আমার মেয়ে আছে, আমি তাই এটা সকলকে বুঝিয়ে বলছি। সবাই বলে যে পরীক্ষাটা দিয়ে নেন, দে আর প্রিপেয়ার্ড। স্যার আমরা অবশ্যই প্রিপেয়ার্ড স্যার। তার উপর আরেকটা জিনিস, 5টা পর্যন্ত মিটিং করেছি, কেউ রাজি হয় না। আমি 1% অল আদার্স। তুমি পরীক্ষা দিয়ে ফেলো, কোনো চিন্তা করো না। শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অন্তত পক্ষে ক্ষমা চাওয়া উচিত। যে সকল শিক্ষার্থীরা তার পদত্যাগ চেয়ে রাস্তায় তারা গালিগালাজ করতেছে, তাদের অভিভাবকদের ক্ষমা চাওয়া উচিত। কারণ এই শিক্ষামন্ত্রী নিজে বৈঠক করেছিলেন পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য, বৃষ্টির কারণে নিজে প্রস্তাব করেছিলেন। সেই প্রস্তাবে তিনি উদাহরণ হিসেবে নিজের মেয়ে সহ অন্য বাচ্চাদের কথা বলেছিলেন যে এই বৃষ্টির মধ্যে ওদের যদি পরীক্ষা নেওয়া হয়, ওদের মাথায় যদি পানি পড়ে, আমার মেয়ের মাথায় পানি পড়লে ও হয়ে ব্রয়লার মুরগির মতো ওর জ্বর ঠান্ডা লেগে যায়, ওদের সবারই কিন্তু ছেলে মেয়েদের কিন্তু এই অবস্থা হবে। এই জন্য বৃষ্টির মধ্যে পরীক্ষা নেওয়ার দরকার পিছিয়ে দেওয়ার জন্য বিকাল 5টা পর্যন্ত তিনি বৈঠক করেছিলেন। সবচেয়ে বড় ব্যাপার, সিটি কলেজের একজন মেয়ে শিক্ষার্থী, তিনি ফোন করেছিলেন মন্ত্রীকে শিক্ষার্থী হিসেবে। একজন মন্ত্রী এত গুরুত্ব দিয়ে কথা বলেছেন ওই শিক্ষার্থীর সঙ্গে, এত গুরুত্ব দিয়ে, এত সময় নিয়ে, এত অভিভাবকের মতো মানে বাবার জায়গা বা অভিভাবকের জায়গায় থেকে। আমি এত বছর সাংবাদিকতা করি, এত মন্ত্রী আমাদের সাংবাদিকদের সঙ্গে মনে হয় মন্ত্রীরা বা অন্য সময় আগের অভিজ্ঞতার বাস্তবতায় বলি, এত গুরুত্ব দিয়ে কথা বলবেন না। ওইখান থেকে ওই মেয়ের সঙ্গে যে মন্ত্রীর কথা হয়েছে, ওই কথার একটু কাটপিস বক্তব্য হচ্ছে যে কি ফার্মের মুরগি, এটা ছড়াই দিছে। আর আমাদের যারা রাজনৈতিক এই যে গুপ্ত মতাদর্শের যে রাজনৈতিক নেতৃবৃন্দ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরাও দেখলাম এইটা নিয়ে তারাও আবার বিশাল ব্যাপার স্যাপার বলে বলছেন যে এই ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগির জন্যই একজন শিলং থেকে মন্ত্রী হয়েছে, আরেকজন শিক্ষামন্ত্রী, আরেকজন প্রধানমন্ত্রী হয়েছে। বাইরে আপনাদের সবচেয়ে সৌভাগ্য, গণমাধ্যম আপনাদের নিয়ন্ত্রণে, আর বিএনপিতে তো অধিকাংশই তো হচ্ছে তাদের মতো। তারেক রহমান সাহেব ছাড়া আর যারা আছেন এরা তো বিএনপিকে মনে করেন যে ব্যবসা প্রতিষ্ঠান। শালার বিএনপির লোকজনগুলোর আর তথ্য মন্ত্রণালয়ে যারা দায়িত্ব আছে, যে মিডিয়াগুলো যে নিয়ন্ত্রণ করেন না আপনারা, আর বিএনপির যে সকল মাথা মোটা নেতা কর্মীরা তারেক রহমানকে বিক্রি কইরা রাজনীতি করবা, ব্যবসা বাণিজ্য করবা, বিএনপিকে দোকান মনে করবা। হ্যাঁ, শিক্ষামন্ত্রী কোথায় বলছে ফার্মের মুরগি কারে বলছে? এই বেটারা, এরা কি একটা লোক এটা প্রচার করতে পারছে বিএনপির কেউ? আবার বিএনপির মিডিয়া সেল থেকে দেখলাম যে কালকে রাতে একটা পোস্ট দিছে যে আওয়ামী লীগ এবং জামাত শিবিরের পেজ থেকে গুজব ছড়াইছে। গতকালকের পরিস্থিতি দেখে মনে হয়েছে এটা আমার দ্রুত বলতে হবে, নাইলে হবে না। বাংলাদেশের গণমাধ্যম পরিষ্কারভাবে শোনেন, এই গেল 1.5 বছর ধরে যেই তথ্যপত্র গবেষণা যেটা আমি করছি, বাংলাদেশের গণমাধ্যম সম্পূর্ণভাবে বিএনপির মতাদর্শের বাইরে। এখন যদি বলেন কাদের, যাদের, সেটা হচ্ছে জামায়াত ইসলামের মতাদর্শের নিয়ন্ত্রণে বাংলাদেশের গণমাধ্যমগুলো। 2-3টা মেইন স্ট্রিম টেলিভিশন আর পত্রিকা আছে যেগুলো শতভাগ নিয়ন্ত্রণে নিতে পারে নাই। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম, এমনকি প্রথম আলোর এই 5 আগস্ট পরবর্তীতে প্রথম আলো সবচেয়ে বেশি বিএনপি বিরোধী নিউজ করেছে, আবার ক্ষমাও চেয়েছে। বাংলা ভিশন, এনটিভি, আমার দেশ, প্রথম আলো, সমকাল, চ্যানেল 24, তারপরে হচ্ছে যে ইনকিলাব না ইত্তেফাক, তালিকাটা করে, এইগুলো হচ্ছে এই 5 আগস্টের পরবর্তী সময়ে সে একেবারে পরিষ্কারভাবে বোঝা গিয়েছে যে এই প্রত্যেকটি গণমাধ্যমে
তাদের সম্পাদকীয় নীতি এবং রিপোর্টিং নীতি জামায়াত শিবিরের মতাদর্শ বাস্তবায়ন করছে। তথ্য প্রমাণ সহ আমি উপস্থাপন করলাম। এখন কথা হলো, এটা কি জামাত শিবিরের দোষ নাকি ওই সাংবাদিক বন্ধুদের দোষ? কারো দোষ না, কিন্তু এটা জামাত ইসলামের সফলতা, এইটা জামাত ইসলামের রাজনৈতিক দূরদর্শিতার অংশ, এইটা জামাত ইসলামের সবচেয়ে বিচক্ষণতা। এবং আগামীতে যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কেউ দখলে নেওয়ার ক্ষমতা রাখে, সেটা একমাত্র জামাত ইসলামী। আর এই ধারায় যদি চলতে থাকে, তাহলে বিএনপি হবে বাংলাদেশের 3 নম্বর রাজনৈতিক দল। এবং আবারও বলি, আগামীতে যদি রাষ্ট্র ক্ষমতা দখলে কেউ নেওয়ার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে একমাত্র জামায়াত ইসলামী। আর এই ধারা চলতে থাকলে বিএনপি হবে বাংলাদেশের 3 নম্বর দল। কারণ একটি দেশের গণমাধ্যম যখন যার নিয়ন্ত্রণে থাকে, সেই দেশ, সেই কমিউনিটি, সেই জায়গায় নিয়ন্ত্রণ করার ক্ষমতা সেই দল বা সেই গোষ্ঠীর বা সেই ব্যক্তির থাকে। বাংলাদেশের গণমাধ্যম সম্পূর্ণভাবে জামায়াত শিবিরের নিয়ন্ত্রণে। আর বাংলা ভিশনে এতদিন আমি যেই তৎপরতাগুলো দেখিয়েছি, বাংলা ভিশন নিয়ে আমার যে গবেষণা অনুসন্ধান ছিল, এটা ছিল হচ্ছে একটা উদাহরণ। অর্থাৎ বাংলাদেশের গণমাধ্যমগুলো যে 5 আগস্ট পরবর্তী সময়ে জামায়াত ইসলামের মতাদর্শের অনুসারীরা নিয়ন্ত্রণ করছে, বিএনপি বিরোধী এবং তারেক রহমান বিদ্বেষী নীতি বাস্তবায়ন করেছে, সেটার উদাহরণটা ছিল হচ্ছে বাংলা ভিশনে আমি যেই তথ্যপত্রগুলো তুলে ধরেছি, যে বাংলা ভিশনে যদি এই বাস্তবতা থাকে, তাহলে অন্যান্য গণমাধ্যমের আসলে কি অবস্থা। এটা ছিল আমার গবেষণার মূল বাস্তবতা। আমি ভেবেছিলাম আরো পরে, একটু পরে সেটি তথ্যপত্র সহ দিব, কিন্তু গতকালকের আমাদের গণমাধ্যমগুলোর তৎপরতা দেখে মনে হয়েছে যে এইটা আসলে নিয়ন্ত্রণ তো কেউ করতে পারবে না। আর বিএনপি, ওই যে বললাম যে বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা, এবং আগামীতে একেবারে খুব যৌক্তিকভাবেই জনাব তারেক রহমান ছাড়া আর যারা আছে বিএনপিতে, যতগুলো আছে ঢাকা শহরে বিএনপি যারা করেন, যত নেতৃবৃন্দ আছেন, ওনাদের কারণে আজকে গণমাধ্যম সম্পূর্ণভাবে জামায়াত ইসলামের মতাদর্শের নিয়ন্ত্রণে চলে গেছে। আবারও বলি, জনাব তারেক রহমান ছাড়া এবং ওনার টিমে যারা কাজ করেন, ওনার সঙ্গে একেবারে নিবিড়ভাবে, তারা ছাড়া ঢাকায় যারা বিএনপি করেন, তাদের উদাসীনতা, দায়িত্ব জ্ঞানহীনতা এবং অবহেলার কারণে বাংলাদেশের গণমাধ্যমগুলো সম্পূর্ণভাবে জামাত শিবিরের মতাদর্শের নিয়ন্ত্রণে চলে গেছে। এখন আমার এই যে বাংলা ভিশনের যারা সহকর্মী, সহযোদ্ধা, তাদেরকে কি আমি দোষ দিব বা আপনি দোষ দিবেন যে তারা কি মানে খারাপ মানুষ, বা তারা কি দোষ, তাদের দোষ যে পুরো বাংলা ভিশন যে জামাত শিবিরের মতাদর্শের নিয়ন্ত্রণ, এটা কি তাদের দোষ? না, তাদেরও দোষ না, জামাত ইসলামেরও দোষ না। এটা জামাত ইসলামের দূরদর্শিতা, জামায়াত ইসলামের সাংগঠনিক দূরদর্শিতা। অন্যান্য বিভিন্ন সেক্টরে যেমনি তাদের মতাদর্শের লোক সেট করেছে, বাংলাদেশের গণমাধ্যমগুলো টোটালি বাংলা ভিশনের বাস্তবতা যদি উদাহরণ হিসেবে আপনি নেন, তাহলে তার বাকিটি বলা লাগবে না। এটা কিন্তু ওই সাংবাদিকদেরও দোষ না, জামায়াত ইসলামেরও দোষ না। জামায়াত ইসলামের এটা অর্জন, এটা সফলতা, তাদের রাজনৈতিক দূরদর্শিতা। আর যে সাংবাদিক বন্ধুরা, তারা হচ্ছে তারা তাদের মতো। কেন তাদের মতো? বিগত 25 বছরে তো আপনি ভাগ বাটোয়ারা খোঁজার চেষ্টা করেন নাই, তাই না? ধরেন পরিষ্কারভাবে বোঝানোর জন্য, দেখেন তাদের দোষ না কেন। ধরেন 2টা ইলেকশন হচ্ছে, জাতীয় নির্বাচন। হ্যাঁ, প্রথম ইলেকশনে একটা ব্যালট পেপারে 2টা মার্কা, ধানের শীষ আর নৌকা মার্কা। ধরেন আমার বাংলা ভিশনে 40 জন ভোটার সাংবাদিক, খেয়াল করবেন, 40 জন ভোটার বাংলা ভিশনে একটা নির্বাচনে ব্যালট পেপারে 2টা মাত্র মার্কা, একটা হচ্ছে ধানের শীষ আর একটা হচ্ছে নৌকা। তাহলে ভোটের ফলাফল হবে ধানের শীষ পাবে 36 থেকে 37টা, নৌকা পাবে 3 থেকে 4টা প্রথম ইলেকশনে। হ্যাঁ, আবার আরেকটা ইলেকশন ধরেন হইল, সেই ইলেকশনে ব্যালট পেপারে 2টা মার্কা, একটা হচ্ছে ধানের শীষ আর একটা হচ্ছে দাঁড়িপাল্লা। খেয়াল করবেন, প্রথমে ছিল ধানের শীষ আর নৌকা, ধানের শীষ পেয়েছিল 36-37টা, নৌকা পেয়েছিল 3টা বা 4টা। পরের ইলেকশনে ধানের শীষ আর হচ্ছে দাঁড়িপাল্লা। এইবার ফলাফল কি জানেন? ধানের শীষ মার্কা হলো 2 থেকে 3টা ভোট, দাঁড়িপাল্লা হচ্ছে 36 থেকে 37টা ভোট। বুঝতে পারছেন নিশ্চয়ই? এই যে বলতেছিলাম, এখন টেলিভিশনের 4 বন্ধুর জন্য সংসদে পর্যন্ত বিবৃতি দেওয়া হয়েছে, একাধিকবার বলা হয়েছে। আর আমি মিরাজ হোসেন গাজী 15 মার্চ 2026 বাংলা ভিশন থেকে চাকরিচ্যুত হয়েছি। অনেকেই জানে, তাই না? ফেসবুকে যত কম বেশি লিখি। তার চেয়ে বড় কথা, আমি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাদেরকে হোয়াটসঅ্যাপে, যাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হতো নির্বাচনের আগে পরে বিভিন্ন সময়, তাদেরকে পাঠিয়েছি, বলেছি অনুরোধ করে ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখে ওই ভিডিওর মধ্যে একটা জায়গায় আছে যে আমার ধরেন এই যে বেকারত্ব, এই যে আমার প্ল্যাটফর্ম চালাইতে পারি না, এই যে আমার সর্বস্ব দিয়ে যেহেতু আমি এটি চালাচ্ছি, তাই না, এবং আমার এই প্ল্যাটফর্ম গুটিয়ে ফেলতে হবে, হ্যাঁ, আর্থিক সহযোগিতা চেয়েছিলাম তাদের কাছে ওই ভিডিওর মধ্যে আর কি।
একটা মানুষ কিন্তু রিপ্লাইও দেয় নাই, একটা মানুষ একজন শুধু কল করেছিলেন অনেকদিন পরে, আর কেউ না। তাদের নামটা বলছি না, আমি সেটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি যখন এই প্রস্তাবনা উপস্থাপন করবো, জাতির কাছে যখন এটা তুলে ধরবো যে বাংলাদেশের গণমাধ্যম কেন জামায়াত শিবিরের মতাদর্শের কাছে সম্পূর্ণভাবে চলে গেছে আর কেন বিএনপির কাছে নাই, এটা হচ্ছে তার বড় প্রমাণ। মালিক যে হোক না কেন এটা তাদের নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা নাই, এবং আগামীতে এই ঘাটতি এবং এই শূন্যতা, এই বাস্তবতা কোনোভাবে আপনি চেঞ্জ করতে পারবেন না। আর সরকার তো পারবেই না, বর্তমান সরকার তো গণমাধ্যমের উপর কোনো রকম প্রভাব বিস্তার করবে না। এই কারণে আগামী দিনে রাজনীতি বলেন, রাষ্ট্র বলেন, সরকার পরিচালনা বলেন, যে কোনো বিষয়ে বলেন, মূলধারার গণমাধ্যম হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। আপনি রাজনৈতিক মতাদর্শ কি এটা দেখেছেন সম্প্রতি, এর আগে পানির ঘটনা দেখেছেন, চট্টগ্রামে পানি ডুবে গেছে, মানুষ বলে ফ্যামিলি কার্ড লাগবে না, পানি দাও। আরে বেটা, সরকার গঠন করলো 2 মাস 3 মাস হলো না, পেট্রোল পাম্পের লাইন দীর্ঘ দেওয়া দেখলেন। গতকালকে যে ঘটনা, এহসান মিলন যে ব্রয়লার মুরগি না ফার্মের মুরগি বলছে, কেউ কি আপনারা শুনেছেন কি বলেছে, কোথায় বলেছে, কোন উদ্দেশ্যে বলেছে, কোন মিডিয়াতে এটা দেখছেন? শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অন্তত পক্ষে ক্ষমা চাওয়া উচিত। যে সকল শিক্ষার্থীরা তার পদত্যাগ চেয়ে রাস্তায় তারা গালিগালাজ করতেছে, তাদের অভিভাবকদের ক্ষমা চাওয়া উচিত। কারণ এই শিক্ষামন্ত্রী নিজে বৈঠক করেছিলেন পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য, বৃষ্টির কারণে নিজে প্রস্তাব করেছিলেন। সেই প্রস্তাবে তিনি উদাহরণ হিসেবে নিজের মেয়ে সহ অন্য বাচ্চাদের কথা বলেছিলেন যে এই বৃষ্টির মধ্যে ওদের যদি পরীক্ষা নেওয়া হয়, ওদের মাথায় যদি পানি পড়ে, আমার মেয়ের মাথায় পানি পড়লে ও হয়ে ব্রয়লার মুরগির মতো ওর জ্বর ঠান্ডা লেগে যায়, ওদের সবারই কিন্তু ছেলে মেয়েদের কিন্তু এই অবস্থা হবে। এই জন্য বৃষ্টির মধ্যে পরীক্ষা নেওয়ার দরকার নেই, পিছিয়ে দেওয়ার জন্য বিকাল 5টা পর্যন্ত তিনি বৈঠক করেছিলেন। সবচেয়ে বড় ব্যাপার, সিটি কলেজের একজন মেয়ে শিক্ষার্থী, তিনি ফোন করেছিলেন মন্ত্রীকে শিক্ষার্থী হিসেবে। একজন মন্ত্রী এত গুরুত্ব দিয়ে কথা বলেছেন ওই শিক্ষার্থীর সঙ্গে, এত গুরুত্ব দিয়ে, এত সময় নিয়ে, এত অভিভাবকের মতো মানে বাবার জায়গা বা অভিভাবকের জায়গায় থেকে। আমি এত বছর সাংবাদিকতা করি, এত মন্ত্রী, আমাদের সাংবাদিকদের সঙ্গে মনে হয় মন্ত্রীরা বা অন্য সময় আগের অভিজ্ঞতার বাস্তবতা বলি, এত গুরুত্ব দিয়ে কথা বলবেন না। ওইখান থেকে ওই মেয়ের সঙ্গে যে মন্ত্রীর কথা হয়েছে, ওই কথার একটু কাটপিস বক্তব্য হচ্ছে যে কি ফার্মের মুরগি, এটা ছড়াই দিছে। আর আমাদের যারা রাজনৈতিক এই যে গুপ্ত মতাদর্শের যে রাজনৈতিক নেতৃবৃন্দ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরাও দেখলাম এইটা নিয়ে তারাও আবার বিশাল ব্যাপার স্যাপার বলে বলছেন যে এই ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগির জন্যই একজন শিলং থেকে মন্ত্রী হয়েছে, আরেকজন শিক্ষামন্ত্রী, আরেকজন প্রধানমন্ত্রী হয়েছে। ভাইরে, আপনাদের সবচেয়ে সৌভাগ্য গণমাধ্যম আপনাদের নিয়ন্ত্রণে, আর বিএনপিতে তো অধিকাংশই তো হচ্ছে তাদের মতো। তারেক রহমান সাহেব ছাড়া আর যারা আছেন এরা তো বিএনপিকে মনে করেন যে ব্যবসা প্রতিষ্ঠান। বাস্তবতা মানে দল আসছে, ওকে, নিজের মতো নিজে চিন্তা করতে হবে, দলের জন্য, দলের ইমেজ বৃদ্ধির জন্য সেই চিন্তা আছে বলে এটা মনে হয় না। এটা কে কি মনে করলেন সেটাতে আমার কিছু যায় আসে না। আমি কোনো চাওয়া পাওয়া নিয়ে নিশ্চয়ই আমার এই সংগ্রাম করতেছি না, আমি গণমাধ্যমের জন্য সংগ্রাম করতেছি। তাহলে শিক্ষামন্ত্রী কি বললেন? শিক্ষামন্ত্রী বললেন হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে উনি অবস্থান নিয়ে ওনার কর্মকর্তাদের বোঝাতে গিয়েছিলেন যে কেন পরীক্ষা বৃষ্টির মধ্যে নেওয়া যাবে না, সেইটার উদাহরণ দিতে গিয়ে ওনার মেয়ের কথা বলেছিলেন ওই কর্মকর্তাদের কাছে। সেইটা সিটি কলেজের একটা মেয়ে ফোন করেছিলেন ওনাকে, উনি ওইখানে বলছেন যে মা, আম্মু, আমি তো এখন তো আমি এইভাবেও চেষ্টা করেছি, আমি এই উদাহরণও দিয়েছি আমার কর্মকর্তাদেরকে যে বৃষ্টির মধ্যে ওদের পরীক্ষা হইলে আমার মেয়েও তো যেরকম ঠান্ডা লাগলে একটু পানি পড়লে মাথায় হয়ে যায়, এরা তো এখন ব্রয়লার ফার্মের মুরগির মতো এখনকার ছেলে মেয়েরা, ওদের মাথায় একটু বৃষ্টির পানি পড়লেই ওরা তো ঠান্ডা জ্বর হয়ে যায়। এইটা উদাহরণ দিছে উনি, যেটা শিক্ষার্থীদের পক্ষে, ওনার কর্মকর্তাদের বিপক্ষে। আমি একটু পরে সেই ভিডিওটা, পুরো প্রতিবেদনটা আমি উপস্থাপন করবো, তাহলে শুনবেন যে কত বড় আমাদের এই সমাজের এই পোলাপাইনদের অভিভাবকগুলা চিন্তা করি যে ওরা একটা স্টুডেন্ট অন ক্যামেরায় বলতেছে, আর আমাদের গণমাধ্যম এবং ডিজিটাল মাল্টিমিডিয়ার মাধ্যমগুলো, এই সাংবাদিক বন্ধুরা, রিপোর্টার বন্ধুরা ওই কথাগুলো হুবহু প্রচার করে দিচ্ছে। এবং এই যে প্রচার করে দিচ্ছে, একজন বলছে একজন ছাদ থেকে লাফ দিছে, আমার পেজে আছে, লাস্ট ভিডিওটা দেখেন। এইগুলো গণমাধ্যমে রিপোর্টিং তো আমিও পাই, মাঠে রিপোর্টিং তো করা মানুষ আমি, তাই না? এখনো তো মাঠে রিপোর্টিং করবো, মাঠেই তো থাকবো, মাঠেই তো থাকি। এইরকম জীবনে কোনোদিনও এইরকম উদ্দেশ্যমূলকভাবে এটা করিনি। কিন্তু ওই যে বললাম, এইটার একমাত্র দায়িত্ব, দায়ভার হচ্ছে বিএনপির এবং আওয়ামী লীগের। আওয়ামী লীগের সঙ্গে প্রতারণা করেছি আমরা রিপোর্টাররা। আওয়ামী লীগ গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে গিয়েছে, কিন্তু গণমাধ্যম প্রতিষ্ঠান তো সবকিছু না। আপনার মালিক ইচ্ছা করলেও একটা মিডিয়ার এখন মতাদর্শ নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ তার ওইখানে সম্পাদকীয় নীতি এবং রিপোর্টিং নীতি সব হচ্ছে জামায়াত ইসলামের মানুষ, তারা ধীরে 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 সেট করেছে। এইটা জামায়াত ইসলামের সবচেয়ে বড় সফলতা। যে যত সমালোচনা করুক, কেউ বলবে হয়তো গুপ্ত বলবে জামায়াতকে, কেউ বলবে হয়তো
অপসাংবাদিকতাটা ভিন্ন হিসাব, বাট জামাত যে এইটা অবস্থান নিতে পেরেছে আর বিএনপি যে এই জায়গাতে সবচেয়ে মূর্খতা এবং সবচেয়ে রাজনৈতিক অদূরদর্শিতা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে, যেই খেসারত তাদেরকে দিতে হবে একেবারে খুব বেশি লাগবে না, তারা বুঝবে, এখনই বুঝতেছে তারা। গতকালকে মিডিয়া সেলের পেজে যদি আপনি পোস্ট করেন যে জামাত এবং আওয়ামী লীগের লোকজন হচ্ছে যে অপতথ্য অপসংবাদ ছড়িয়েছে, তো এইটা তো আমি 1.5 বছর ধরে বলতেছি, 1.5 বছর ধরে তো বলতেছি। যদি বাংলা ভিশনের মতো জায়গায় বেগম খালেদা জিয়ার রিপোর্ট না করা যায়, তারেক রহমান সাহেবের রিপোর্ট না করা যায়, তাহলে ওই বাংলা ভিশনে কারা আছে এটা খোঁজ নিছেন? বিএনপির এই মানে ব্যর্থতা এবং বিএনপির এই উদাসীনতা এবং বিএনপির নেতাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া, ওনার টিম ছাড়া যারা ঢাকায় যারা আছেন, যাদের সঙ্গে আমার অন্ততপক্ষে যোগাযোগের ব্যবস্থা আছে বা ছিল, আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি, এরা কখনো কোনো সময় গণমাধ্যমের প্রতি কোনো সময় মনোযোগী ছিলেন না বলেই আজকে প্রতি পদে পদে এই সরকারকে, এই রাষ্ট্রকে, এই জাতিকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এর জন্য খেসারত দিতে। এটা শুধু আমার কথা না, এটা বাস্তবতা, এটা আপনাকে মেনে নিতে হবে। আমার বাংলা ভিশনে আমি বাস্তবতা দেখেছি, তো নিজে একা যুদ্ধ করে শেষ পর্যন্ত কিন্তু যাদের সাপোর্ট পাওয়ার কথা ছিল তারাও কিন্তু সাপোর্ট করেনি। আমি এখানে নাম বলছি না, সম্মান রাখার স্বার্থেই তাদের, কিন্তু এইটা তো বাস্তবতা, গবেষণা লব্ধ ফলাফল তো এইটা, তাই না? নর্মাল হিসাব দেখেন, ওই কি বলে কালের কণ্ঠ বা বসুন্ধরার কোনো একটা জায়গায় যদি হাসনাত আব্দুলের নিয়ে বা ওদের পক্ষে নিউজ না হয়েছে, তাইলে ওই প্রতিষ্ঠানের গোষ্ঠী উদ্ধার করে ফেলছে না, সভা সমাবেশে বক্তব্য দিয়ে উদ্ধার করছে কিনা? করছে কিন্তু, তাই না? খেয়াল করবেন। কিন্তু বাকি পার্টিগুলোর কি অবস্থা? আবার বলি, আমার এই গবেষণা, এই যে তথ্যপত্র, এটা কোনো পলিটিক্যাল ইস্যু না, এটা গণমাধ্যমের পেশাদারিত্বের ইস্যু। কোনো গণমাধ্যম এই যে বিগত আমলে জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যাচার, অবিচার এবং সঠিক সত্যটা প্রচার করে নাই, উল্টা মিথ্যা খবরগুলো করেছে। আমি সেইটার বিরুদ্ধে সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করেছি। এটা কিন্তু আমার বাহাদুরি প্রমাণ করার জন্য না, এটা হলো গণমাধ্যমের বাস্তবতা তুলে ধরার জন্য। এই যে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করা, আর হচ্ছে এই যে বিএনপি জুলাই বিরোধী বলে, তাই না? এটা কিন্তু গণমাধ্যমের সৃষ্টি। দেখেন আমার ওয়ালে, যে দেখেন জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি এবং তারেক রহমানের ভূমিকা কি। 2014 সালে 15 জুলাই কিন্তু তারেক রহমান সাহেব প্রথম 5% কোটার কথা বলেন। আর এই যে জুলাই আগস্টের এই মানে 24 জুলাই আগস্টে 8 দিনে কিন্তু উনি 9টি ভার্চুয়াল বক্তব্য দেন তারেক রহমান সাহেব। এই যে আমার গবেষণা লব্ধ ফলাফল, হ্যাঁ, এইটা কিন্তু ধরেন এই একমাত্র। আর এইটা যেদিন এই ডকুমেন্টারি বাংলা ভিশনে প্রচার হওয়ার পর আমি চূড়ান্ত প্রতিহিংসার শিকার হই। তা এইটা তো আমার লাইফে, এটা তো একটা স্মৃতির অ্যালবাম, তাই না? এখন ধরেন আমি সহযোগিতা বা আর্থিকভাবে আমি মানে কি বলে সরকারের সুবিধা নেব, সুবিধা চাইবো, তাহলে ওই যে এত বছর ধরে আমরা যে সাংবাদিকরা অপসাংবাদিকতা করেছি, ওই যে 2018 সালে ভৈরবে রাতে, মধ্যরাতে যখন ভৈরব সিলেট থেকে আসার সময় বেগম খালেদা জিয়া যখন আমাকে ডেকে নিয়ে, উনি ওই দিনে তার পরের দিন উনি কিন্তু জেলে যান। ওই দিন ওনার যে কথা আমার কাছে ব্যক্ত করেছিলেন, ওই যে 2013 সালে আমি ওনার রুমে রেড টেলিফোন চেক করতে গিয়েছিলাম, যখন সেখানে শেখ হাসিনা বলছিলেন, ওনাকে মিথ্যা অপবাদ দিচ্ছিলেন, উনি সাংবাদিককে কেন ডেকেছিলেন? ওনার কথাটা জাতিকে বলার জন্য যে সরকারের প্রধান ওনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমার কাছে বেগম খালেদা জিয়া বলেছেন যে ওনার টেলিফোন নষ্ট, কিন্তু সরকার বা শেখ হাসিনা বলতেছে টেলিফোন ভালো আছে, এটা জাতিকে জানাও। আমি মিরাজ হোসেন গাজী সেদিন জানাতে পারিনি, 5 আগস্টের পরেও বাংলা ভিশনের এই গুপ্ত বাহিনী সেটা জানাতে দেয়নি। মানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন যেই বক্তব্য দিয়েছিলেন এই যে ফার্মের মুরগি ইস্যুতে, এই বক্তব্যটা যদি প্রচার হইতো তাহলে প্রত্যেকটা অভিভাবক শিক্ষামন্ত্রীর প্রশংসা করতেন, শিক্ষামন্ত্রীর কাছে সরি ফিল করতেন, কিন্তু কই, কোথাও তো নাই। এইটার জন্য শুধু আমি এই সকাল সকাল লাইভে এসে এই কথাগুলো বললাম। এবং দয়া করে এই কথাগুলো যারা হয়তো বুঝেছেন, বোঝার চেষ্টা করেছেন, তারা হয়তো এখানকার এই নোটগুলো বা আমি যেই ডাটাগুলো দিলাম হয়তো আপনারা কাজে লাগতে পারবেন বা কাজে লাগাতে পারবেন ভবিষ্যতের জন্য। এটি হয়তো দৃশ্যমান যারা বোঝার তারা বুঝবেন, না বুঝলে হয়তো পরবর্তীতে যখন বিস্তারিত তুলে ধরবো তখন বুঝতে পারবেন। কিন্তু আবারও বলি, আমার এই পুরো কার্যক্রম, পুরো এর মধ্যে কোনো রাজনীতি বা কোনো রাজনৈতিক মতাদর্শের বিষয় ছিল না। এটি ছিল গণমাধ্যমের পেশাদারিত্ব এবং গণমাধ্যমের যে অপসাংবাদিকতার সেই তথ্যপত্র তুলে ধরা।